4:30টার সময় উঠে রেডি হয়ে এখন 5:30 বাজে, বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। যাই না কটার সময় ট্রেন, 7টা, খালিও আমাকে তাড়াহুড়ো রাখে। 7:15 কাছাকাছি বোধহয় ট্রেন। দেখা যাক কী হয়। সকাল বেরিয়ে পড়েছে একদম হাঁটতে হাঁটতে। বৌমাকে আর জানানো হলো না, কারণ আমাদের বেরোনোর কথা ছিল কালকে। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি, যেহেতু ওর একাদশী কাল হয়ে গেছে, সেই কারণে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি ছুটিতে। ওর ছুটি থাকলে আমার ঘরে মন টেকে না। রাস্তা পুরো ফাঁকা ভোরবেলা, অনেকদিন পর আবার সকাল দেখলাম। চলো বাসে ওঠার জন্য তাড়াতাড়ি করে হাঁটতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। বেরিয়ে পড়েছি ঘুরতে। আর রাস্তায় বেরিয়ে হচ্ছে যখন আমরা ভাবি যে টোটোয় উঠবো, তখন কিন্তু পাবো না। আর যখন আমরা ভাববো যে হেঁটেই চলে যাবো, তখন পাশ দিয়ে পুরো পরপর টোটো যেতেই থাকবে। রাস্তা পুরো ফাঁকা। একটা টোটো হলে এই সময় ভালো হয়, কিন্তু এখন টোটো পাবো না। তো এখন হেঁটে হেঁটে সরস্বতী ব্রিজ পর্যন্ত যাচ্ছি। অবস্থা খুবই খারাপ। সকালবেলায় দেরি হয়ে গেছে। কী করে দেরি হলো কি জানি। 4:30টায় পুরো পাক্কা উঠেছিলাম। এসে বাসে উঠে পড়েছি। আলটিমেটলি বাসে বসে পড়েছি। মুখ চোখটা আপনি দেখে নিচ্ছে। আর এই দেখো, আমার বর এখনও হাই তুলছে, মানে ও রাত্রেও কিন্তু শুয়েই ঘুমিয়ে পড়েছে, আর এখনও আবার বাসে উঠেই হাই তুলতে শুরু করে দিয়েছে। যেহেতু এত সকালে বাসে উঠেছি, লোকজন প্রায় নেই, তাই জন্য বাসটাও আস্তে আস্তে চলছে। তো ভাবছি যে বাসে উঠে তো পড়েছি, কিন্তু টাইমে পৌঁছাতে তো পারবো কি। তো যাই হোক, পৌঁছে গেছিলাম ঠিকঠাক টাইমে, আর ট্রেনও কিন্তু ধরতে পেরেছিলাম। আর সকালবেলার এই কলকাতাটা এত ফাঁকা ফাঁকা দেখে বোঝাই যায় না যে একটু পরেই এটা এতটাই লোকজনে ভর্তি হয়ে যায়। এটা হচ্ছে নিউ মার্কেট, একদম সকালবেলা ফাঁকা। একটু পরেই এখানে পুরো পা রাখার জায়গা হয় না। আর এখন চলে এসেছি ধর্মতলাটাও পুরো ফাঁকা। ধর্মতলা বা চায়না মার্কেট যাই বলো না কিনা, তো এখানে পুরো একদম ফাঁকা, লোকজন গুনাগুনতি। শিয়ালদার এখন বাজে 7:10 বাকি আছে। 7:15 ট্রেন। দেখা যাক কী হয়। আলটিমেটলি উঠতে পারি নাকি আবার লেট হবে, পরের ট্রেনে যেতে হবে। তো ফাইনালি দাঁড়াতে দাঁড়াতে এলেও কিন্তু আমরা ঠিক সময়ে শিয়ালদা স্টেশনে এখন চলে এসেছি। শিয়ালদা স্টেশন কিন্তু সব সময় গম গম করে লোকজনে। শিয়ালদা একদম ঢুকছি, এখানে বক্তৃতা দিচ্ছে, শোনা যাবে না কিছু। টিকিট কাটা হয়ে গেছে, এখন 2 মিনিট বাকি আছে 7টা বাজতে। 7:14 ট্রেন আছে। দেখা যাক, এখন যাচ্ছি ট্রেনে উঠতে। আচ্ছা, আমি রেডি হয়ে গেলাম, বলে খোঁজুনি না দিলে হতো। তুই এত লম্বা হয়ে যাবে, মোবাইলটাকে এরকম করে ধরতে হয়। এখন 7:14 ট্রেন ছাড়বে। তো আমরা ট্রেনের কাছে এসে গেছি। তো চলো ট্রেনে উঠে স্টার্ট করছি। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, সিটও পেয়ে গেছি, দাঁড়িয়ে আছে। ঠিকঠাক টাইমে আসার জন্য মিনিমাম 5 মিনিট আগে ঢুকেছি, তাও ঠিকঠাক এসে সিট তো পেয়ে গেছি, এটাই অনেক। আমি তো ভাবছিলাম সিটও পাবো না, ট্রেনও পাবো না, পরের ট্রেন 8টায় যেতে হবে। যাই হোক, খুব তাড়া মেরে খোঁজা মেরেছে একটু। আমি একটু নড় করছিলাম। তো তারপরে আলটিমেটলি খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। এত সকালে উঠে, যেহেতু কালকে সারাদিন ভাত খাওয়া নেই, তাই জন্য সকালে অল্প ভাত ছিল কালকে, তো সেই পান্তা ভাতটা খেয়ে দুজনে বেরিয়েছি। সেটা খাবে না বলছিল, কিন্তু আমি জোর করে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছি। এখন ট্রেনটা ছাড়বে 14, এখন হয়েছে 10। তো আমাদের হাতে এখনও 5 মিনিট সময় আছে, আর সিটও পেয়ে গেছি। কোথাও ঘুরতে গেলে জানলার ধারে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাওয়ার মজাটাই আলাদা পুরো। আর আমি একদম উঠেই জানলার ধারে বসবই। যেহেতু খুব ভালো ঘুম হয়নি, সেই কারণে উঠেই প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন কাছাকাছি এসে গেছি। তো এখন পুরো ট্রেনটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। আর এখন একটুখানি বসে রেলা মারছি। একটু আগেই এখানে পুরো 4 জন চেপে চেপে বসছিলাম, আর এখন পুরো ফাঁকা। সিট তো পেয়ে গেছিলাম, ট্রেন কখন ছেড়েছে সেটা আর বলা হয়নি। নামার সময় স্টার্ট করছি, এই ঘুমিয়ে পড়েছিলাম। এখন ফাঁকা, রিল্যাক্স। এই যে নামখানা স্টেশন ঢুকে গেছে, এরপর আমরা নামবো এখানে। এটাই যদিও শেষ স্টেশন। এদিকে তো আমরা নেমে পড়েছি
পড়েছি নামখানা স্টেশনের সামনেটা এখন রয়েছি, এখন বাস স্ট্যান্ডের দিকে যাব। তো সামনেটা অটো টোটো সবই চেল্লাচ্ছে, কিন্তু এখানটা উঠবো না, একটুখানি এগিয়ে গিয়ে তারপরে উঠবো। এখানটা সুন্দর করে সাজানো, একটু দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা করে। কি করছো সত্যি? এই স্টেশন থেকে বার হয়ে দুদিকে রাস্তা। চলো নিয়ে নাও, চলো। ফাইনালি অচেনা জায়গা, তাই হুটোপাটি করে টোটোয় উঠে পড়লাম। টোটোয় ভাড়া নিল 25 টাকা করে, কিন্তু বাসে করে গেলে আরেকটু কমই হতো, 20 টাকায় হয়ে যেত। তো এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, আর এখানেই রয়েছে গঙ্গা ব্রিজের নিচে। তো এই ব্রিজটা অনেকটা আমাদের কলকাতার সেকেন্ড ব্রিজের মতো দেখতে লাগে। এখানে দেখো কত কাঁঠাল বিক্রি হচ্ছে। আর আমরা এখন টোটোয় যেতে যেতে পিয়ারা, কাঁচা ছোলা, এগুলো পিয়ারাটা ট্রেনেই কিনেছিলাম, আর কাঁচা ছোলা ঘর থেকেই নিয়ে গেছিলাম। তো সেগুলো খেতে খেতে পৌঁছে গেলাম কোথায়, বকখালি। আর এই যে টোটো থেকে নেমেই জোড়াশালি। তো চলো সুন্দর দিনটা তোমাদের সাথে শেয়ার করবো। টোটো থেকে নেমে পড়েছি, গ্রাম্য পরিবেশ, যেমন হচ্ছে আমাদের দেশের বাড়িতে আমরা এসেছি। একটার পর একটা স্টেশন, মানে বাস স্ট্যান্ড পার হচ্ছে। আর যেমন হচ্ছে প্রথমে আমাদের দেশের বাড়ি মহিষাগড়, তারপরে পিসির বাড়ি সাপুয়া, এরকম সব মনে হচ্ছে। আর এই জায়গাটা কি মনে হচ্ছে? হ্যাঁ, চাউলখোলা পিছামণি। তো টোটো থেকে নেমে এখন একটুখানি হাঁটছি, সমুদ্রের ধারে একটুখানি যাবো, তারপরে নিয়ে আমরা আগে থেকে কোনো বুক করিনি, এখানেই খুঁজে কম বাজেটের মধ্যে রুমটা নিয়ে থাকবো। আকাশ ঠিকই আছে, হালকা একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে আবার থেমে গেছে। এখন রোদ উঠে পড়েছে, ছাতা নিয়ে নিয়েছি। তো এখন বাজে 12:10, আমাদের রুম নেওয়া হয়ে গেছে। কারেন্ট চলে গেছে, জেনারেটারও আছে, তো জেনারেটারই চালিয়েছে। এখন ড্রেস চেঞ্জ হয়ে গেছে, স্নানে যাবো। তো টিফিন আমাদের কিছু খাওয়া হয়নি, টোটোতেই বসে ছোলা আর পিয়ারা খেতে খেতে এসেছিলাম। তো ওরও এখন ড্রেস কমপ্লিট। এখন আমরা স্নানে যাব। সমুদ্র আমার মনে হচ্ছে গঙ্গার ঘাট, গিয়ে দেখি কি অবস্থা। এই ফার্স্ট টাইম এখানে। তো এই যে ও রেডি হয়ে গেছে। কাকু ভালো তো? রুম আর বাথরুম আর কিছু না, থাকার জন্য একদিনের জন্য বেস্ট। এই হচ্ছে আমার স্নানের ড্রেস। তো চলো এবার সিঁড়ি যাওয়া যাক। তো এই যে দুজনে বেরিয়ে পড়েছি, এখন সমুদ্রে যাচ্ছি। সমুদ্রই তো আমাকে কনফিউজ লাগছে। শুনশান জায়গা, গ্রাম্য এলাকা, পুরো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, চারিদিকে শুধু গাছপালা আছে আর ফুল গাছ এখানে পুরো একদম ভর্তি, যেটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো সমুদ্রের পাড়েই আগে এসে খেতে বসে গেছি, খিদে খুব জোরই ছিল, তাই খেয়ে শরীরটাকে চাঙ্গা করে এরপর সমুদ্রে ঘুরতে নামবো। সেই কারণে আগে পেট পুজোটা সেরে নিচ্ছি। খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো আগে সমুদ্রের ধারে বসেই একদম ডিম টোস্ট, তারপর খাওয়া দাওয়া করে নামবো। যাবার সময় খেয়ে চলে যাবো। আজকে মারাত্মক রোদ, দুদিন আগে এত বৃষ্টি হলো সব প্রোগ্রাম ক্যান্সেল হয়ে সব উলট পালট হয়ে গেল, কিন্তু আজকে এত রোদ, জলটা চিটবিট করছে, মারাত্মক রোদ উঠে যাবে। ঘুগনি আর পাউরুটি, ওর ডিম টোস্ট খেয়ে হয়নি, আবার ঘুগনি পাউরুটি নিয়ে নিয়েছি, একটাই পাউরুটি নিয়েছি ঘুগনি দিয়ে। পেট ভরে খেয়ে নিয়ে নামাই ভালো, নইলে ও মুখ খিদে ছোটো এমনি কথা কম বলে আর ওই কথা বলবে না, তাই পেট ভরে খেয়ে নামবো। টিফিন খেয়ে সমুদ্রের ধারে হাওয়া কিন্তু খুব ভালো দিচ্ছে। আর এই যে এখানে বকখালি লেখা আছে, আই লাভ বকখালি। তো এখানটা একটুখানি ফটো তুলে নিই।
ছবি তুলবো। ধরো ভিডিওটা, ধরো ফোনটা ধরো। এই যে সমুদ্রের পাড়ে নামার আগেই একদম লেখা ছিল আই লাভ বকখালি, তো সেটা দেখে আমার রেলা স্টার্ট হয়ে গেল এখান থেকেই। একদম দেখো বকখালির পায়ের তলায় গুটি গুটি পায়ে হেঁটে এ মাথা সে মাথা করে কত রকম রেলা মারা হয়ে গেল। যাও যাও, হ্যাঁ দেখা যাবে না, ছোট ছোট মাছের বাচ্চা। এখানটা জল রয়েছে, পার করতে হবে, তারপরে আবার জল। ভেবেছিলাম রোদের জন্য ছোট ছোট মাছগুলো বোঝা যাবে না, কিন্তু ঘরে এসে দেখছি বেশ ভালোই বোঝা গেছে। আর এই যে জল পেলেই হয়, মানে হাত পা ছোড়া স্টার্ট একদম। আমরা এখন রয়েছি বকখালিতে। হুট করেই প্ল্যান হয়েছে, একদম প্ল্যান 1 সপ্তাহ ধরে না 2 সপ্তাহ ধরে প্ল্যান হচ্ছে, যে তবে থেকে মোটামুটি জানতে পেরেছি যে ওর ছুটি ঘোষণা হবে 4 দিনের মোটামুটি, তো তবে থেকে স্থির করেছি যে কোথাও একটা বেড়াতে যাব, সমুদ্র হোক কিংবা পাহাড় হোক। কথা বলতে বলতে এত জোরে হাওয়া দিচ্ছে, গামছা পড়ে গেছে। তো যাই হোক, প্ল্যান অনেক রকম হলো। আমার বান্ধবী পূজার সাথে আর আমরা যে তিলামণি গেছিলাম, একটা গ্রুপ মতো হয়েছিল, ভালো বন্ধুত্ব সম্পর্ক হয়েছিল। তো পূজার বন্ধু শুভ, রাজেন সবাই একসাথে যাওয়ার কথা হয়েছিল মৌসুমী দ্বীপ। তো আলটিমেটলি বর্ষা স্টার্ট হয়ে গেল, আর মৌসুমী দ্বীপ আর যাওয়া হলো না। তো সেই কারণে ওরা গেল দীঘায়, আজকেই গেছে সকালে। তো কালকে রাত্রে ফোন করে জিজ্ঞেস করছে যে ট্রেনের টাইম কখন আছে। তো তার জন্য তারপরে বলছি যে আমরা তো কাল সকালেই বেরোচ্ছি, তোরা কখন বেরোবি? আমি যে আমরাও প্ল্যানিং করছি, কখন বেরোনো হয় দেখা যাক। তো হুট করেই রাত্রে বলে একাদশী যেহেতু আজকে হয়ে যাচ্ছে, চল কালকেই চলে যাই। কারণ সত্যি কথা বলতে ঘরে থাকলে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আমি ওর কানের মাথা খেয়ে ফেলি একদম, নিয়ে চলো কোথায় যাবো কোথায় যাবো। তো কালকে ঘুম থেকে উঠে, তো তারপর রাত্রিবেলায় ডিসাইড হলো, ও কালকে সকালে ঘুম থেকে উঠে থেকে আগে ভিডিও দেখেই যাচ্ছে কোথায় যাবো। আলটিমেটলি দেখে বকখালি ঠিক করা হলো। তারপরে রাত্রিবেলা 12টার সময় ব্যাগ প্যাকিং হয়েছে, তারপর সকালবেলা 4টের সময় 4:30টার সময় এলাম। আর যখনই কোথাও যাবার থাকবে তখন রাত্রি আমার কিছুতেই ঘুম আসবে না, তারপরে আর সকালে ঘুম ভাঙতে যাবে না, চোখ পরপর করছে একদম। তো যাই হোক, একদম সমুদ্রের ধারে চলে এসেছি। তো চলো এখন আমরা এনজয় করবো। আর ছবি তোলার জন্য লোক রয়েছে, এখানে ক্যামেরাম্যান রয়েছে, 30 টাকা একটা করে ছবি। মোবাইলে প্রচুর ছবি তুলেও একটাও প্রায় ধোয়াই হয় না, সেই জন্য আমি একটা ছবি তুলেই নিই, যাতে করে ওটা ধুয়ে ওটা স্মৃতি হিসেবে অ্যালবামে আমাদের যোগ হয়ে যাবে। তো চলো, সমুদ্রে চলে এসেছি। হ্যাঁ, জুতো রেখে দাও। তো বকখালির সমুদ্রে দুজনে একসাথে পাটা প্রথমে ভিজিয়েই নিলাম। তো এরপর জলে যে কতক্ষণ থাকবো তার কোনো ঠিক নেই, কারণ সমুদ্রে নামতে মানে তাড়াতাড়ি, কিন্তু উঠতে কিন্তু কোনো তাড়া নেই। দীঘা বা পুরীর মতো এখানে অতটা ভিড় নেই, তো এখানে নির্জনতা বেশ ভালোই। আর মানে নতুন বিয়ে হয়ে
লাগছে, ভীষণ আনন্দ। আমার সমুদ্র এত ভালো লাগে, আমি না ভাবছিলাম যে বকখালিতে এসে ভালো লাগবে সমুদ্র না গঙ্গা, কনফিউজ ছিলাম। ফার্স্ট বার এসে কিন্তু ভালোই লাগলো, কম বাজেটের মধ্যে অনেক ভালো, দারুণ। ভালো, আজকের ওয়েদারটা দারুণ, ভাবতেই পারিনি যে এরকম সুন্দর একটা ওয়েদার হয়ে যাবে। আমাদের প্রোগ্রামটাই পুরো ক্যান্সেল হয়ে গেল। আমি আনন্দে এত চিল্লাই, যেমন গানে জল ঢুকে যাবে তোমার, ও পুরো একদম শুয়ে পড়ছে। পরের ছুটি সমুদ্র, সেটা দীঘা হোক, পুরী হোক, কিংবা বকখালি। বক নেই কিন্তু একটাও বকখালিতে। যেমন রিল্যাক্সে মজা দিচ্ছে। একদমই রোদ নেই, একদমই রোদ নেই। একটু আগে টিফিন করছিলাম যখন, তখন পুরো একদম চড়া রোদ, আর এখন পুরো মেঘলা মেঘলা ওয়েদার, আর মেঘটাও অসাধারণ হয়েছে। আর তার সাথে এরকম জলে যদি পুরোটা ভিজে গেছে, আমি এখন মাথা ভেজাই। আমরা ছবি তুলেছি 3খানা, 30 টাকা করে। যে ছবিটা দীঘায় 20 টাকায় হয়ে যাবে সাইজটা, এখানে 30 টাকা লাগছে। একটু যেহেতু লোকজন একটু কম, তার জন্য 30 টাকা। এটা পুরো জল ভর্তি হয়ে গেছে, বুঝেও পারছিলাম। চলো এবার ফোন রেখে দিয়ে আসি, ভালো করে সমুদ্রে ডুবকালি আর স্নান করি ভালো করে। ভালো করে পেট মোটা করে টিফিন করিয়ে দিয়েছি, নইলে খুব ছোটো করে নেবে একদম। সুইমিং পুল, সাঁতার শেখো। আমার বাবা আমাদেরকে সাঁতার শিখিয়েছিল, কিন্তু ও বড় হয়ে সাঁতার জানে না। তো সমুদ্রে ফার্স্ট আমরা হানিমুনে গেছি, ওকে সাঁতার শেখাচ্ছিলাম নিয়ে গিয়ে। বিয়ের পর প্রথম দুবারই গেছি, দুবারই ও দীঘায় গিয়ে সাঁতার শিখেছে, কিন্তু পুরোটা ভালো করে পারে না। তো এখানেই কিন্তু শেষ নয়, এর পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি। আরও কি মজা করলাম তোমাদের সাথে সব শেয়ার করব। তো সঙ্গে থাকো আর ভালো থাকো, সুস্থ থাকো।